আমাদের কলকাতা শহর ঠিক কতটা পুরনো তার এক্স্যাক্ট হিসেব আমাদের কাছে নেই। তবে ইংরেজরা যে দাবিটা করেন, অর্থাৎ যোগ চার্নক না এলে কলকাতার নাকি কোনো অস্তিত্বই থাকতো না, এইটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা মিথ্যা দাবি। কারণ আকবরের সময়কার ডকুমেন্টে পর্যন্ত আমরা কলিকাতার উল্লেখ পাচ্ছি। পুরনো কলকাতা ছিল গ্রামকেন্দ্রিক, এবং এটা মানতে কোনো অসুবিধা নেই যে যোগচার্নক আসবার পরে কলকাতার মডার্নাইজেশন হলো। এবারে এখনকার কলকাতার যেটা একটা সমস্যা, সেই ওয়েস্ট ম্যানেজমেন্ট তখনকার দিনেও একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। দেখা যেত শ্মশানগুলোতে মানুষের আধপোড়া মৃতদেহ ইতিউতি ছড়িয়ে রয়েছে, এবং জীবজন্তু বা গবাদি পশুর যে ডেড বডি, সেগুলোকে তো রাস্তার ধারে হোক বা নদীর ধারে হোক অ্যাজ ইট ইজ ফেলে দেওয়া হতো, এবং সেইগুলো পচে গলে একেবারে দুর্বিষহ অবস্থা তৈরি হতো। কলিকাতার আদিতে যে হোয়াইট টাউন এবং ব্ল্যাক টাউন, এই দুটো ডিভিশন ছিল, সেখানে ব্ল্যাক টাউনের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। কারণ সেইখানে এই সমস্ত আবর্জনা এবং জঞ্জাল সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, কোনো রকম পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থাই ছিল না। এই সমস্ত বর্জ্য পদার্থের কারণে তখনকার কলকাতায় ইনফেকশাস ডিজিজ প্রচুর হতো, এবং প্রচুর মানুষ অকালে মারা যেত। কলিকাতা যখন এই রকমই একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনই কলকাতায় এসে হাজির হয় একদল পরিত্রাতা। না, এরা কিন্তু কেউ মানুষ নয়, এরা হচ্ছে একদল পাখি, যাদের বলা হতো গ্রেটার অ্যাডজুটেন্ট স্টর্ক, বা বাংলায় বলতে গেলে হাড় গিলে পাখি। এই দেখুন তার ছবি। তবে দেখুন, এই যে কিম্ভূত কিমাকার পাখিটা, এর সঙ্গে আমাদের কলকাতার ইতিহাসের সম্পর্ক কোথায়? চলুন আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা কলকাতার এই হারিয়ে যাওয়া পাখিদের সম্বন্ধে একটু বিশদে জেনে নিই। এই যে হাড়গিলে পাখি বা গ্রেটার অ্যাডজুটেন্ট স্টর্ক, এরা মূলত স্ক্যাভেঞ্জিং বার্ডস, অর্থাৎ মৃত জীবজন্তুর দেহ এরা ভক্ষণ করে পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখবে। পুরনো কলকাতায় এই পাখিগুলোকে ঝাঁকে ঝাঁকে দেখা যেত। যদি আপনি পুরনো কলকাতার কিছু স্কেচ দেখেন, সেখানে দেখবেন বড় বড় যত বিল্ডিং বা ইমারত রয়েছে, তার ছাদের উপরে দলবদ্ধভাবে এই হাড়গিলে পাখিরা বসে রয়েছে। যেমন দেখুন জেমস বেইলি ফ্রেজারের আঁকা এই ছবিটা। আগেই বলছিলাম পুরনো কলকাতায় ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বিরাট চ্যালেঞ্জিং ইস্যু, এবং দেখা যেত এই পাখিগুলো ময়লা আবর্জনা খেয়ে নিয়ে কলকাতা শহরকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। শুধু তাই নয়, এই পাখিগুলোর একটা বিরাট বড় উপকারিতা হচ্ছে এরা সাপ ধরে ধরে খেয়ে নিত। অর্থাৎ এই পাখিগুলোর জন্যই বিষাক্ত সাপের কামড়ে মানুষের মৃত্যু হারও কমে গিয়েছিল। এবং এদের এই সমস্ত উপকারিতার কথা মাথায় রেখেই কলিকাতা কর্পোরেশনের যে আদি লোগো, সেইখানে এই পাখিদের স্থান দেওয়া হয়। এই দেখুন সেই লোগোটা। এইখানে দেখুন দুখানা হাড়গিলে পাখি পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, এবং এদের ঠোঁটে একটা করে সাপ ধরা রয়েছে, এবং নিচে কিছু লেখা রয়েছে, যেটা হচ্ছে পার আরডুয়া স্টেবিলিস এস্টো। আমার উচ্চারণে ভুল থাকতে পারে, কারণ ভাষাটা ল্যাটিন, এবং এই লেখাটার বাংলা মানে হলো প্রতিকূল অবস্থার মধ্যে অবিচল থাকতে হবে। এই প্রতীকটা একসময় কলকাতা কর্পোরেশনের কোট অফ আর্মস ছিল, তবে পরবর্তীকালে পৌরসভার লোগো বদলে যায়। কিন্তু এখনও পর্যন্ত এই লোগোটা আপনি দেখতে পাবেন কোথায় বলুন তো? কলকাতার যে হগ মার্কেট বা নিউ মার্কেট এলাকা, সেখানে এই বিল্ডিংটা আপনি নিশ্চয়ই দেখেছেন। এর পূর্ব এবং পশ্চিম সাইডে এইখানে দেখবেন লোগোটা রয়েছে। আপনাকে এবারে বেশ ইন্টারেস্টিং কিছু কথা বলবো। আমাদের মুঘল সম্রাট বাবর কোনোদিন কলকাতায় আসেননি, তবে উনি ওনার আত্মজীবনী বাবরনামাতে এই হাড়গিলে পাখি সম্পর্কে লিখে গিয়েছেন। সেখানে তিনি এই পাখিটাকে ডিং নামে উল্লেখ করেছেন, এবং বলেছেন কাবুলে থাকাকালীন তিনি একসময় নাকি একটি পোষা হাড়গিলে পাখি দেখেছিলেন। তিনি এও বলেছেন এই পাখি সম্বন্ধে হিন্দুস্তানে অর্থাৎ ভারতবর্ষে একটা মিথ রয়েছে। সেটা হলো এই পাখির মাথার খুলির মধ্যে নাকি সাপের বিষ নির্মূলকারী একটা বিশেষ পাথর পাওয়া যায়। এটাকে বলা হয় জেহর মোহরা। তবে ওইটা পেতে গেলে নাকি শিকারীকে বেশ কৌশল করতে হবে। বাবর লিখেছেন পাখিটিকে শিকার করার পর মাটিতে পড়ে যাওয়ার আগেই একে ধরে নিতে হবে, কারণ মাটিতে যদি এর ঠোঁট ছোঁয়া লেগে যায়, তাহলে সেই পাথরটা নাকি অদৃশ্য হয়ে যায়।
একজন ইংরেজ ডাক্তার এডওয়ার্ড আইভসের ডায়েরি থেকে জানা যায় তিনিও কলকাতায় এই হাড়গিলে পাখিদের দেখেছিলেন এবং এই পাখিগুলোকে শিকার করতে চেয়েছিলেন। তবে সেই সমস্ত পালকি বেহারাদের মতে এই পাখিগুলোকে নাকি কেউ কোনোদিন শিকার করতে পারবে না, কারণ এদের মধ্যে নাকি ব্রাহ্মণদের আত্মা লুকিয়ে থাকে। বিখ্যাত ব্রিটিশ পর্যটক এমা রবার্টস ওনার লেখা বই সিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ হিন্দুস্তান এইখানে কলকাতার গভর্নমেন্ট হাউস বা রাজভবনের প্রশংসা করতে গিয়ে লিখেছেন যে এই বিল্ডিংয়ের ছাদে কলকাতার আড়গিলা বা হাড়গিলে পাখিরা বাসা বানিয়ে থাকতো এবং এরা ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতো। মনে হতো এরা বুঝি এই পাথরের তৈরি ছাদেরই একটা অংশ। গোরস্থানে সাবধান উপন্যাসে আমাদের সত্যজিৎ রায় এই হাড়গিলে পাখিদের সম্বন্ধে কী লিখেছেন দেখুন। 4.5 ফুট লম্বা পাখি, রাস্তার ময়লা খুঁটে খুঁটে খেত। এখন যেমন দেখছেন কাকচড়ুই, তখন ছিল হাড়গিলে। গঙ্গার জলে মড়া ভেসে যেত, তার উপর চেপে দিব্যি নৌসফর করত। আমরা যদি বিশপ হিবারের ডায়েরি পড়ি তাহলে দেখতে পাবো তিনিও ফোর্ট উইলিয়ামে এই পাখিদের উপস্থিতির কথা বলে গিয়েছেন। এবারে প্রশ্ন হলো, যে পাখিরা পুরনো কলকাতায় এরকম দাপটের সঙ্গে রাজত্ব করত সেই পাখিগুলো হঠাৎ কোথায় ভ্যানিশ হয়ে গেল? এর সহজ বৈজ্ঞানিক উত্তর হচ্ছে এদের যে ইকোসিস্টেম সেইটা বর্তমানে ডিসরাপ্টেড হয়ে গিয়েছে। যদি আপনাদের কেউ এদের বিলুপ্তির সঙ্গে মরিশাসের ডোডো পাখির বিলুপ্তির কারণটাকে কম্পেয়ার করেন তাহলে কিন্তু ব্যাপারটা যথার্থ হলো না, কারণ ডোডো পাখিরা মূলত মানুষের হাতে শিকার হয়ে মরেছিল এবং এই পাখিগুলো মরেছিল এদের এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে। কারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে কলকাতার ওয়েস্ট ম্যানেজমেন্ট আরও ভালো হলো এবং সেই সঙ্গে এদের বাসস্থান এবং খাদ্য সংকট দেখা দিল। এমনকি এটাও শুনেছি যে এই সমস্ত পাখির ডিমগুলো সহজে নষ্ট হয়ে যেত, যার ফলে সেখান থেকে বাচ্চা তৈরি আর হতো না। সেই সঙ্গে কলকাতার ম্যাসিভ আরবানাইজেশনও এই পাখির বিলুপ্তির জন্য দায়ী। এই সমস্ত কারণেই এই পাখিগুলোকে আজ আর আপনি কলকাতায় দেখতে পাবেন না। তবে এই পাখিগুলোকে যদি আপনি সত্যি দেখতে চান তাহলে আপনাকে কিন্তু আসামের ওদিকে ঘুরতে যেতে হবে, কারণ সেইখানে একেবারে সরকারি উদ্যোগ নিয়ে আইন করে এই পাখিগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা চলছে। এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প, কলকাতার বিলুপ্ত হাড়গিলে পাখিদের ইতিহাস। গল্পটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে একটি লাইক দেবেন এবং এরকমই আরও ইতিহাসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। গল্পগুলি পছন্দ হলে ইতিহাস উৎসাহী মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে পরের দিন আরও একটি গল্পের এপিসোডে। ধন্যবাদ।